আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আমি আশরাফ আছি তোমাদের সাথে, যারা এসএসসি 26 এবং এসএসসি 27 রয়েছে। তো তোমাদের জন্য আজকের যে ক্লাসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে যে মার্কামারা অধ্যায়, যেখান থেকে আমরা প্রায় সকল স্টুডেন্ট সকলেই পছন্দ করি, প্রায় বোর্ড পরীক্ষা হোক, আমাদের অর্ধবার্ষিক হোক, সকল পরীক্ষায় যেখান থেকে আমরা আনসার করার যেই ইচ্ছাটা থাকে সেটা হচ্ছে আমাদের সেট ফাংশন। তো এই সেট ফাংশনের যত রকমের একটা বেসিক ধারণা এবং যা কিছু আছে সব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা মূলত যে সেট জিনিসটা কি সেইটা সম্পর্কে জানব। যে এই সেট সম্পর্কে মূলত প্রথমে যিনি ধারণা দিয়েছিল সেটা হচ্ছে যে বই থেকে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তিনি কি করেছিলেন 1845 সাল থেকে 1845 সালে মনে হয় তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন হচ্ছে 1918। তো তিনি যে এই যে সেট সম্পর্কে যে ধারণা দিয়েছেন, যেটা আমাদের প্রায় বর্তমান জামানায় যেটা অনেক প্রভাব ফেলছে গণিতের ক্ষেত্রে, এবং আমাদের গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে যে বিভিন্ন সমস্যা সমাধানের যেই ক্যাপাবিলিটিটা গড়ে উঠেছে, এই সম্পর্কে, এই সেট সম্পর্কে যিনি প্রথমেই ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছে জর্জ ক্যান্টর। তো আজকে আমরা জানবো যে সেট কি, সেট প্রকাশের পদ্ধতি এবং সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এই নিয়মগুলো আজকে আমরা জানবো। তো সেট জিনিসটা কি? সেট বলতে আমরা বিভিন্ন জিনিসকে বুঝতে পারি, যেমন ধরেন ডিনার সেট, তারপরে রয়েছে আমাদের খেলনাপাতির সেট, চেয়ারের সেট, টেবিলের একটা সেট, কলমের এক সেট। এরকমভাবে যখন আমরা কিছু জিনিসকে বা কিছু বস্তুকে একত্রিত করে একটা সেটে রূপান্তরিত করি, অর্থাৎ একটা গুচ্ছে রূপান্তরিত করি, তখন সেটাকে কি বলা হয়? সেট বলা হয়। তাহলে যদি বইয়ের ভাষায় বলতে চাই, অর্থাৎ হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যেই সংগ্রহ, সেটাকেই কি বলা হয়? সেট বলা হয়। মানে যেটা ভাইয়া বললাম কিছুক্ষণ আগে, যে কয়েকটা জিনিস আপনি কি করছেন? একত্রিত করছেন, একত্রিত কইরা সেটাকে একটা সেট দিছেন। যেমন আমরা যদি বলি ডিনার সেট, ডিনার সেটের ক্ষেত্রে আমরা কি করি? অনেকগুলো কাচের প্লেট, তারপরে হচ্ছে গ্লাস, তারপরে এরকম অনেক কিছু কি করি একত্রিত করিয়া এটাকে নাম দিই কি? ডিনার সেট। এইরকমভাবে আজকে আমরা শিখব যে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে অবশ্যই প্রকাশ করা হয় কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা। ইংলিশ লেটারের যেই ক্যাপিটাল লেটারগুলো রয়েছে, ওই ইংলিশ লেটারের ক্যাপিটাল লেটার দিয়ে কি প্রকাশ করা হয়? সেটকে প্রকাশ করা হয়। আর সেটের ভিতরে যেই উপাদানগুলো থাকে, যেই সদস্যগুলো থাকে, ওদেরকে বলা হয় হচ্ছে এলিমেন্টস। আর উপাদানের প্রকাশের যেই চিহ্নটা, সেটাকে বলা হয় এই যে বিলংস টু, বা এই চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটার নাম হচ্ছে কি? বিলংস টু। তারপরে হচ্ছে আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই ভাগে প্রকাশ করা যায়, এক হচ্ছে তালিকা পদ্ধতি, আরেক হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে বলা হয় আমরা টেবুলার মেথড বা রুস্টার মেথড, আর গঠন পদ্ধতিকে বলা হয় আমাদের বিল্ডার মেথড। এইভাবেই আমরা কি করব, আজকে এই বেসিক নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই জেনে নিলাম যে সেট জিনিসটা কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কিছু সংগ্রহকেই কি বললাম? আমরা সেট বলছি। এখন এই যে সেট রয়েছে, যেমন আমরা যারা ক্লাস 10-এ পড়ি তাদের, যেমন যদি বলি যে তোমাদের ক্লাস 10-এর যেই বিজ্ঞানের একটা সেট, সেটা লেখো তো। তাহলে বিজ্ঞানের সেট লিখলে আপনি কি লিখবেন? বিজ্ঞানের যখন বলবো যে বিজ্ঞানের সেটগুলো তোমরা লেখো, তখন আপনারা কি করবেন? যে বিজ্ঞানের সেটের মধ্যে কি রয়েছে? পদার্থ রয়েছে, রসায়ন রয়েছে, তারপরে কি রয়েছে? পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত। এগুলো হচ্ছে কি? বিজ্ঞানের সেট। এরকমভাবে বিভিন্ন কিছুকে যখন সংগ্রহ কইরা একটা স্থানে জড়া করব, ওই যে জড়ার সংগ্রহটা, ওই সংগ্রহটাকে যখন আমরা একটা নাম দিব, তখন সেটাকে আমরা কি বলবো? সেট হিসাবে বলবো। আর এই সেটকে মূলত গণিতের ভাষায় যে আমাদের ইংলিশের ক্যাপিটাল লেটারগুলো রয়েছে, ওই ক্যাপিটাল লেটার দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়।
তো আমরা এই সম্পর্কে কি জানতে পারলাম যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে কি, সেট প্রকাশের পদ্ধতি জানলাম, সেটকে যে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা জানলাম, আর সেটের প্রত্যেকটা উপাদানকে বা এলিমেন্টস বা উপাদান বলা হয়। তারপর সেট প্রকাশের চিহ্ন হচ্ছে এইটা, তারপর তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, এগুলো নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা করব আমরা। তো প্রথমেই দেখব যে সেটকে যে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ধরলাম এই হচ্ছে এ, এই হচ্ছে কি এ, একটা কি সেট, যার ভিতরে কি রয়েছে, যার ভিতরে ধরলাম যে ইংলিশ বড় হাতের, ইংলিশ কি, ইংলিশ স্মল লেটারের প্রথম 5টা অক্ষর নিয়ে একটা সেট। এই এ, বি, সরি ক্যাপিটাল হয়ে গেছে, বি, সি, ডি, ই, এই যে এই হচ্ছে কি ইংলিশ কেপ স্মল লেটারের কি প্রথম 5টা উপাদান নিয়ে কি হয়েছে, একটা সেট হয়েছে। আর এই সেটটাকে আমরা ধরে নিছি কি এ সেট, এই সেটটাকে আমরা কি বলতেছি, এ সেট বলতেছি। অর্থাৎ যখন কিছু উপাদানগুলোকে একগুচ্ছ একত্র করে যখন সেটাকে নাম দিব, সেই নাম দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই ইংলিশের যেই বড় হাতের ক্যাপিটাল লেটার সেটাকে ব্যবহার করব। আমরা এটাকে এ সেট না লেখা যদি বলতাম যে ইংরেজির প্রথম 5টি স্মল লেটারের সেট, হইতো না? হ্যাঁ হইতো, কিন্তু আমরা যে গণিত করতেছি এই গণিতের ক্ষেত্রে সবসময় আমরা এটাকে কিভাবে লিখব, সবসময় আমরা ব্যবহার করব ইংলিশের এ থেকে যে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে, ওই 26টি লেটারের যে কোনো একটা লেটারের নাম দিয়ে আমরা এক একটা সেটকে নামকরণ করব। তাহলে এই হচ্ছে বুঝতে পারলাম যে এ হচ্ছে একটা সেট। এ সেটের এই যে প্রত্যেকটা সদস্য রয়েছে, এই যে প্রত্যেকটা সদস্য রয়েছে এদেরকে বলা হয়, ভাই আমি বলছিলাম এলিমেন্টস বা উপাদান। কি বলা হয় এদেরকে, এদের প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে এলিমেন্টস। কি বলা হয়, এলিমেন্টস। এদের যে প্রত্যেকটা অক্ষর রয়েছে এদের প্রত্যেকটাকে এক একটাকে কি বলা হয়, এলিমেন্টস বা উপাদান। এলিমেন্টস বা কি বলা হয়, এদেরকে কি বলা হয়, এক একটাকে এলিমেন্টস বা উপাদান বলা হয়। তাহলে আমরা কি বললাম যে সেটকে প্রকাশ করা হয় বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে, আর সেটের ভিতরে যেই সদস্য বা উপাদানগুলো থাকে তাদেরকে এক একটাকে এলিমেন্টস বা উপাদান বলা হয়। তারপর হচ্ছে আমি যদি বলি যে এ সেটের একটা উপাদান স্মল এ, তাহলে আমরা এটাকে আবার এইভাবে প্রকাশ করা হয়। গণিতের কিছু কি রয়েছে, চিহ্ন রয়েছে যার মাধ্যমে এক একটা জিনিসকে প্রকাশ করা হয়। যেমন আমি যদি আপনাকে বলি এইটা আগামীকাল 3টায়, তাহলে আপনি কি বুঝলেন যে আগামীকাল 3টায় আমি আপনাকে কি করব, ফোন করব। আগামীকাল 3টায় আমি আপনাকে কি করব, ফোন করব। এইটার যারা আপনি এটাই বুঝতে পারলেন যে আগামীকাল 3টায় আমি আপনাকে কি করব, ফোন করব। তাহলে এইটার মাধ্যমে যখন আপনি বুঝতে পারলেন যে আগামীকাল 3টায় আমি আপনাকে ফোন করব, ঠিক সেরকমভাবে গণিতের কিছু কিছু জিনিসকে বোঝানোর জন্য কিছু সিম্বল ইউজ করা হয়। এদেরকে বলা হয় গণিতের ভাষা। এদেরকে কি বলা হয়, গণিতের ভাষা। যেমন এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে সাংস্কৃতিক ভাষা বা চিহ্ন নির্ভর ভাষা। আমি এটা বললেই বুঝি যে আপনি কি করবেন, 3টার সময় আগামীকাল ফোন দিবেন। এরকমভাবে এই এক একটা উপাদানকে যদি চিহ্নিতভাবে আমি না লিখে আমি যদি লিখতাম যে এর উপাদান হচ্ছে স্মল এ, বাংলাতে লিখতাম, অনেকটা লেট হয়ে যেত না? এটাকে এক কথায় প্রকাশের জন্য এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এ এলিমেন্টস এ, এ বিলংস টু এ। কীভাবে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হচ্ছে এ বিলংস টু, এইভাবে প্রকাশ করা হয় যে এ বিলংস টু এ। এ বিলংস টু কি এ, এ হচ্ছে এই ক্যাপিটাল এ, অর্থাৎ হচ্ছে এই স্মল এটা হচ্ছে এই যে ক্যাপিটাল এ, অর্থাৎ এটাকে যে সেট ধরে নিছি এই সেটের কি একটা সদস্য। আবার আমি বলতে পারি যে এই যে বি রয়েছে, এখানে কি রয়েছে ভাই, এখানে যে বি রয়েছে ওই বি কেও আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে যদি আমরা লিখি যে এই যে বি, এই বিটাকে আমরা লিখতে পারি কি বি বিলংস টু,
এটার নাম কি বললাম ভাইয়া? বিলংস টু। বি বিলংস টু এ। বি হচ্ছে কি? এর উপাদান। বি কিসের উপাদান? বি হচ্ছে এর উপাদান, সেই জন্য কি বলতেছি? বি বিলংস টু এ। এবার যদি আমি বলি ভাইয়া আমি বি নিমো না, সি নিমো, সিও কি এর একটা কি উপাদান, তাহলে আমি লিখতে পারি সি বিলংস টু এ। এখন যদি আমি লিখি এখানে এফ বিলংস টু এ, দেখেন তো এখানে কি এফ এর উপাদান সংখ্যা? এফ কি এ সেটের উপাদান? না 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 ভাইয়া, এফ তো এ সেটের উপাদান নয়। এজন্য যেই সংখ্যাটা, যেই জিনিসটা হচ্ছে আপনার এফ এর উপাদান নয়, যেই জিনিসটা আপনার এফ এর উপাদান সংখ্যা নয়, অর্থাৎ এর উপাদান সংখ্যা নয়, সেটাকে আমরা কি বলবো? যে এইদিক একটা চিহ্ন দিয়ে দিব, তখন এটাকে কি বলা হয়? ডাজ নট বিলংস টু। তাহলে কয়টা সিম্বল শিখলাম? এটা হচ্ছে বিলংস টু, এবং এই চিহ্ন দিয়ে যদি আমি একটা ক্রস দিয়ে দেই তাহলে এটা হচ্ছে কি? ডাজ নট বিলংস টু। তখন আমরা কি বলবো? যে আমি যদি বলি সি বিলংস টু এ, হ্যাঁ সি হচ্ছে এর ভিতর বিলং করে, অর্থাৎ সি হচ্ছে এ সেটের উপাদান। আবার যদি বলি বি বিলংস টু এ, হ্যাঁ এটাও সত্য, বি হচ্ছে এ সেটের উপাদান, কেননা এখানে কি রয়েছে? বি রয়েছে। আবার যদি বলি এ বিলংস টু এ, হ্যাঁ এ হচ্ছে কি এ সেটের উপাদান, তার মানে এটা সত্য, এটা কি নয়? মিথ্যা নয়, এটা হচ্ছে এটারই উপাদান সংখ্যা। কিন্তু যদি আমি বলি এফ বিলংস টু এ, এটা কি ভাই সত্য? না না, এটা সত্য নয়, এফ এ সেটের মধ্যে কি নেই, এজন্য কি নয়? এ সেটের ভিতরে যখন যে উপাদানগুলো থাকবে না সেটা হচ্ছে ডাজ নট বিলংস টু। তাহলে আমরা কি বলতে পারি? এফ ডাজ নট বিলংস টু এ। তাহলে আমরা প্রথমেই সেটের ধারণা দেখলাম, তারপরে সেটকে প্রকাশ করা হয় যে বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে, সেটা দেখলাম। তারপরে সেটের যেই ধরলাম এ একটা সেট, এ সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল প্রত্যেকটাকে বলা হয় এলিমেন্টস বা উপাদান। আর এই উপাদানগুলোকে যদি আমি প্রকাশ করতে হয় বা আমি কিভাবে বলবো, তাহলে বলতে পারি এ বিলংস টু এ, বি বিলংস টু এ। এই সম্পর্কে আমরা কি করছি? ধারণা নিছি। আর অবশ্যই মনে রাখবেন, সেটকে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন। কি ইউজ করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট। যদি কিছু উপাদানকে আপনি সংগ্রহ করেন, সংগ্রহ করে যদি আপনি এটাকে নাম দেন, অবশ্যই সেটাকে কি করবেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিবেন, এবং কি করবেন? প্রত্যেকটার ইয়াতে কমা ইউজ করবেন। কি ইউজ করতে হইব আপনাকে? কমা ইউজ করতে হইব। ধরেন আমি আরেকটা সেট নিলাম বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে ভাই? ধরেন আমি আরেকটা সেট নিলাম, এই সেটের নাম দিলাম হচ্ছে বি। বি সেটের মধ্যে রয়েছে ধরেন আমাদের আজকের ক্লাস 10-এর বইগুলোরই নেই, ধরেন রয়েছে বাংলা, ইংরেজি, গণিত। দেখেন তিনটা বইয়ের নামই নিলাম। কয়টা নিলাম? তিনটা। যখন আমরা বললাম যে বি এমন একটা সেট যার ভিতরে আমাদের যে ক্লাস 10-এর তিনটা বই রয়েছে, সেই তিনটা বইকে আমরা কি করলাম? নিলাম। তাহলে নেওয়ার ক্ষেত্রে বি হচ্ছে একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত বই। আর প্রত্যেকটাকে আমি কি বলছি? সেটকে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন, এবং প্রত্যেকটা এলিমেন্টসের পরে, প্রত্যেকটা উপাদানের পরেই কি করবেন? আপনি কমা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? কমা ইউজ করবেন। তাহলে আমি কি করছি? কমা ইউজ করছি, ব্যবহার করছি। এখন যদি আমি এইভাবে না লিখে যদি আমি বলতাম বি হচ্ছে, বাংলা হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা, তখন আপনি কিভাবে প্রকাশ করতেন? তখন কিভাবে প্রকাশ করতেন? লিখতেন বাংলা বিলংস টু, বা এটা কি বলছি? বাংলা বিলংস টু বি। তারপর যদি বলতেন ইংরেজি, এভাবে লিখতেন ইংরেজি বিলংস টু বি। গণিত লিখলে গণিত লিখতেন গণিত বিলংস টু কি? বি। এই হচ্ছে এক একটা উপাদান। তাহলে বি এমন একটা সেট যার উপাদান হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। আশা করছি এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা দেখলাম যে সেটকে প্রকাশের চিহ্ন, তারপরে তারপরে দেখলাম হচ্ছে সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা শিখব যে সেটকে কিভাবে গঠন করা হয়। সেটকে গঠন করা হয় হচ্ছে দুইভাবে। সেটকে কয়ভাবে গঠন করা হয় ভাইয়া প্রথমে আলোচনা করছি। এক হচ্ছে তালিকা পদ্ধতি। কিভাবে? তালিকা পদ্ধতি। ও গঠন পদ্ধতি। কয়ভাবে? গঠন পদ্ধতি।
তাহলে সেটকে প্রকাশ করা হয় কয়ভাবে ভাইয়া? সেটকে প্রকাশ করা হয় হচ্ছে দুইভাবে, এক হচ্ছে তালিকা পদ্ধতি ও হচ্ছে কি গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি জিনিসটা কি এটা একটু বুঝে নিই। অর্থাৎ হচ্ছে আপনি কি করলেন, ওই বলছিলাম না ডিনার সেট, রাতের ডিনার সেটগুলো বলছিলাম না, ওই ডিনার সেটগুলো কি করলেন এক একটা লিস্টি আকারে সাজাইলেন, প্লেট, গ্লাস, তারপরে হচ্ছে কি চামচ, আরও অনেক কিছু কি করেছেন এই যে লিস্টি আকারে সাজাইছেন, অর্থাৎ তালিকা একটার পর একটা লিখে লিখে সাজাইছেন, তখন সেটাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। আর গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি হচ্ছে আপনাকে বলা হইলো যে এ, এ, এমন সেট গঠন করো। ধরেন আজকে আপনার আম্মু রান্নাঘরে যাইতে বলছে, রান্নাঘরে গিয়ে বলতেছে যে আপনার আম্মু বলতেছে যে তুমি আজকে আজকে কি করো, আজকে গিয়ে দেখো রান্নাঘরে কোন কোন জিনিসগুলো নেই, আজকের যে রান্নার প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো নেই সেগুলোকে তোমরা কি করো, নিয়ে আসো। তাহলে সেটাই হচ্ছে কি গঠন। তাহলে আপনার আম্মু বলল যে আজকের যেই জিনিসগুলো নেই সেটা হচ্ছে বি সেট, আজকের যেই জিনিসগুলো নেই সেটা হচ্ছে কি বি সেট। বি সেটের ভিতরে ধরলাম বি হচ্ছে এমন একটা সেট, বি ধরলাম বি এর জায়গায় বি এমন একটা সেট হইব যার উপাদান সংখ্যা হবে এক্স, যার উপাদান কি এক্স, মানে অজানা অজানা উপাদানগুলো হইব, অজানা। তারপরে হবে এক্স সাজ দ্যাট, আপনার আম্মু বলে দিল এক্স সাজ দ্যাট, সেই উপাদানগুলো হবে এমন যে যেগুলো নেই, গুলো নেই, এবং এবং 50 গ্রামের, এবং কি বললাম যে 15 জিরো থেকে বড় এবং হচ্ছে 50 গ্রামের উপরে বাজার থেকে নিয়ে আসবা। 0 গ্রামের বড় এবং হচ্ছে কি 50 গ্রামের ছোট, এগুলো কি করবা বাজার থেকে নিয়ে আসবা। তাহলে এটাই হচ্ছে গঠন পদ্ধতি, এটাই কি গঠন পদ্ধতি। অর্থাৎ এই একটা সেটের আপনি দিলেন যে বি এমন একটা সেট, বি হচ্ছে এক্স এর উপাদান সংখ্যা, বুঝেন নাই মনে হয়। বি যেই সেটটা থাকবো সেটার ভিতর এক্স অজানা, আপনি কিন্তু জানেন না যে কোন কোন জিনিস নাই। আপনার রান্নাঘরে কি আপনি জানেন? আপনার আম্মু কি আপনার বলে দিচ্ছে? সরাসরি বলে দেয় নাই, আপনার আম্মু বলছে তুমি রান্নাঘরে যাও, আকিব তুমি রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে দেখো যে কোন কোন জিনিসগুলো কি নেই, আর ওই জিনিসগুলো কতটুকু পরিমাণে আনবে, আনবে হচ্ছে 0 থেকে বড় এবং হচ্ছে 50 গ্রামের থেকে কি ছোট, এই উপাদানগুলো তোমরা কি করবে নিয়ে আসবে। তাহলে ওই উপাদানগুলো কি হবে এক্স, মানে অজানা সংখ্যা হইতে পারে। এটাই হচ্ছে কি গঠন পদ্ধতি। আর এই গঠনটারে যখন আপনি নিয়ে আসবেন বাজার থেকে, নিয়ে এসে যখন লিখবেন যে বি এমন একটা সেট যার ভিতরে কি কি আছেন এক্স, ওই উপাদানগুলো যেগুলো ছিল না, ধরেন হচ্ছে চাল আনছেন, চাল, তারপরে আনছেন আপনি ডাল, তারপরে চিনি, এগুলো কয় গ্রাম করে আনছেন ভাইয়া? এগুলো আনছেন কি 50 গ্রাম করে। এখন যে এইগুলো যে নিয়ে আসছেন, এই নিয়ে আসাটা যে আপনি যে তালিকা আকারে সাজাইছেন, এটাই হচ্ছে কি তালিকা পদ্ধতি। তাহলে বুঝতে পারছি সেট গঠন পদ্ধতি কি আর তালিকা পদ্ধতি কি, বুঝতে পারছি। স্বাভাবিকভাবে আপনি ভিজুয়ালাইজ কইরা পড়বেন, পড়াটারে আপনি কি করবেন ভিজুয়ালাইজ কইরা পড়বেন, তবে আপনার কাছে কি লাগবে পড়াটা ভালো লাগবে। আর যদি আপনি পড়ারে মনে করেন কঠিন, পারবো না, তাহলে কি পারবেন না, আপনি পড়াটারে কঠিন করে নিলে আপনার কাছে কঠিনই হইবে। তাহলে তালিকা পদ্ধতি জিনিসটা কি, গঠন পদ্ধতি জিনিসটা কি, আমরা কি বুঝতে পারছি? তাহলে যদি বুঝা থাকি তাহলে দেখেন আমরা একটা লিখি। এখন বইয়ের ভাষায় আমরা কি করি, দুইটা একটা ধরেন উদাহরণ দেখি, একটা উদাহরণের ম্যাথ করি। যেমন ধরেন তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি থেকে উদাহরণ, দেখেন উদাহরণ 2-এর যে ম্যাথটা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করি। দেখেন উদাহরণ 2-এর ভিতরে কি বলতেছে যে 2-এর 2টা কি আকারে দেওয়া আছে, উদাহরণ 2-এর যে আমাদের ম্যাথটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গঠন পদ্ধতিতে। বলতেছে বি এমন একটা সেট, কি বলতেছে বি হচ্ছে এমন একটা সেট, তারপরে বলতেছে বি হচ্ছে কি এমন একটা সেট, তারপর হচ্ছে এক্স, বি এর উপাদান যেন হয় এক্স, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু 28 এর গুণনীয়ক,
বলতেছে এটা হচ্ছে উদাহরণ 2, আমরা উদাহরণ 1টা অবশ্যই সবাই পারবো, তবুও না পারলে আমরা দেখাই দিব ইনশাল্লাহ। তা উদাহরণ 2 এর ভিতরে বলতেছে, উদাহরণ কি ভাইয়া? উদাহরণ 2। উদাহরণ 2 এর ভিতরে বলতেছে যে এক্স সাজ দ্যাট, এক্স যেন, এই যে ডাবল ডট এটাকে বলা হয় কি? সাজ দ্যাট, সাচ দ্যাট, সাচ দ্যাট, দ্যাট এটাকে কি বলা হয়? সাচ দ্যাট। এটাকে কি বললাম ভাইয়া? এটাকে বলা হচ্ছে সাচ দ্যাট। তাহলে বলতেছে বি এমন একটা সেট হইতে হইব, বি কি হইতে হইব? এমন একটা সেট হইতে হইব যা হচ্ছে 28 এর গুণনীয়ক। এটাকে কি করতে হইব? আপনাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব। কোন পদ্ধতিতে এটাকে প্রকাশ করতে হইব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটিকে কি করছে? ওই শর্ত দিয়ে দিছে। আপনার আম্মু যেভাবে পাঠাইছিল না দোকানে, যে তুমি কি নিয়ে আসো, আজকে রান্নাঘরে যে যে জিনিসগুলো নেই সেগুলোকে বি সেট আকারে নিয়ে আসবা, এবং তা যেন 0 থেকে বড় হয় এবং 50 থেকে কি হয়? ছোটো হয়। এরকমভাবে এখানেও একটা শর্ত দিয়ে দিছি যে বি এমন একটা সেট, বি এর উপাদানগুলো হবে এক্স, মানে অজানা, আপনাকে বার করতে হইব, খুঁজে নিতে হইব। এই জন্য বলতেছে বি ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স এক্স সাজ দ্যাট, এক্স যেন ওই উপাদানগুলো হয় এক্স 28-এর গুণনীয়ক। এক্স কি? 28-এর গুণনীয়ক। তাহলে এক্স যদি 28-এর গুণনীয়ক হয়, সেই সেটগুলোকে আপনি কি করবেন? তালিকা পদ্ধতিতে প্রকাশ করবেন। এখন কি আপনি সরাসরি জানেন 28-এর গুণনীয়কগুলো কি? অনেকেই আছে গুণনীয়ক জিনিসটা কি জানে না। অর্থাৎ গুণনীয়ক হচ্ছে ওই সকল সংখ্যা, যেই সংখ্যাকে গুণনীয়কের বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ হচ্ছে গসাগু, বা গুণনীয়ক হচ্ছে কি, আপনি বলতে পারেন যে যদি বলে 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়কগুলো হচ্ছে কি, অর্থাৎ হচ্ছে যেই সংখ্যা দ্বারা, গুণনীয়ক জিনিসটা কি? যেই সকল সংখ্যা দ্বারা 28-কে ভাগ করলে ভাগফল কি আসে? 0 আসে, ওগুলোই হচ্ছে কি 28-এর গুণনীয়ক। আর 28-এর গুণনীয়ক যে কোনো সংখ্যার যদি গুণনীয়ক বলা হয়, গুণনীয়কের বৈশিষ্ট্য হচ্ছে এক ও ওই সংখ্যা নিজেই। যেমন ধরেন 28-এর গুণনীয়ক, আপনি যদি 28-কে, অর্থাৎ সরি ভাইয়া ভুল বলছিলাম, অর্থাৎ যদি যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগফল কি আসে? 0 আসে, অর্থাৎ ভাগশেষ থাকে না। যেই সকল সংখ্যাকে ভাগ করলে, অর্থাৎ যেই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, এদের কি বলা হয়? গুণনীয়ক। যেমন ধরেন এই হচ্ছে 28, 28, এই হচ্ছে কি 28। এখন এটাকে যদি আপনি 1 দ্বারা ভাগ করেন, 1 দ্বারা ভাগ করেন, দেখেন তো 1 দ্বারা যদি ভাগ করি আমরা, 28-কে কি হইব? 28-কে কি হইব? 28। তাহলে ভাগশেষ কত? 0। তাহলে এই 28 হচ্ছে কি, এই 1 হচ্ছে 28-এর একটা কি গুণনীয়ক, এই 1 হচ্ছে কি 28-এর একটা কি গুণনীয়ক। তাহলে গুণনীয়কের বৈশিষ্ট্য হচ্ছে সবসময়, ভাইয়া মনে রাখবেন, গুণনীয়কের সবসময় বৈশিষ্ট্য হচ্ছে 1 ও ওই সংখ্যা নিজেই, 1 ও ওই সংখ্যা কি নিজেই। তাহলে দেখেন 28-কে 28, ভাগফল কত আসবে? শেষে ভাগশেষ কত আসে? 0 আসে। 28-কে কি হয়? 28 হয়। এটা একটা টেকনিক, আপনি কিভাবে গুণনীয়কগুলো বার করবেন। 28-কে 28, এবং দেখুন তো আর কোন সংখ্যা দ্বারা 28-এর ভিতরে গুণ করলে যায়, 28-এর ভিতরে গুণ করলে হয়। দেখেন তো, আমি যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা 14 দুগুণে কত হয়? 28 হয়। এটাও করলে কি ভাগশেষ থাকবে না। তারপরে দেখেন তো 3 দ্বারা কি হয়? 3 × 7 = 21, 3 × 7 কি হয়ে যাব? 21 হয়ে যাব। 3 × 7 কত হইব ভাইয়া? 3 × 7 21 হয়ে যাব। 3 × 7 = 21, 3 × 8 = 24, 5 × 8 কত হয়ে যায়? 3 × 8 = 24, 4 × 8 3 × 7 = 21, 4 × 7 কত হয়? 28, 4 × 7 আপনি যদি 3 দিয়া গুণ করেন, 3 × 7 কত হয়? 21 হয় না? 3 × 8 কত হয়? 24 হয়। 3 × 9 কত হয়ে যায়? 27 হয়ে যায়। সুতরাং না, 3 দিয়া কি হইব না? ভাগশেষ হইব না। এবার দেখেন আপনি 4 দ্বারা যদি গুণ করেন, 4 × 7 কত হয়? 4-এর সাথে 7 গুণ করলে কত হয়? 4 × 7 = 28। এবার দেখেন তো 5 দ্বারা কি 28 হইব না। যেহেতু 28টা হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য বেজোড় সংখ্যা দ্বারা কখনো 28-এর সাথে ভাগশেষ 0 হবে না। এই জন্য আমি 4 নিলাম।
হয়েছে 7 দ্বারা, সরি এটা বললাম না, 7 দ্বারা হয়েছে। এবার দেখেন 5 দিয়া কি যায়, 5 7 কত হয়ে যায়, 35 হয়ে যায়। 5 6 কত হয়ে যায়, 30 হয়ে যায়। 5 6 কত হয়ে যায়, 30 হয়ে যায়। আবার যদি 5 5 কত হয়ে যায়, 25 হয়ে যায়, কিন্তু যায় না। তারপরে আমরা 6 দিয়া দেখি তো, 6 6 কত হয়ে যায়, 36 হয়ে যায়। 6 5 6 30, তাহলে যাইতেছে না। 6 7 কত হয়, 42 হয়ে যায়, যাইতেছে না। তাহলে আমরা দেখি তো 6 এর পরে 7 তো নিলাম, 7 কি নিয়েছি তো। এবার 8 দিয়ে দেখি তো, 3 আনা 24, 4 8 কত হয়ে যায়, 32 হয়ে যায়। এবার দেখি তো আমরা 8 দিয়েও গেল না, এবার দেখি 9 দিয়া বাঘ যায় নাকি। 9 দিয়া আমরা 9 দিয়া দেখি তো, 9 দিয়া যায় নাকি। দেখেন 9 দুগুণে 3 নং 27, 4 নং কত হয়ে যায়, 36। 10 দিয়াও কি হয় না, যায় না। 11 দিয়া যায়, 11 দুগুণে 22, 3 11 কত হয়, 33 হয় না। 12 দিয়া যায়, 12 3 12 36 হয় না। 13 দিয়া যায়, যায় না। তাহলে যখন কোনো সংখ্যাকে আমরা দেখলাম গেল না, এখন আমরা দেখছি যে আর এমন কোনো সংখ্যা নাই যে 28কে ভাগ করলে ভাগশেষ কি হয়, শূন্য হয়। তাহলে এই সকল সংখ্যাগুলোকে, যেই সকল সংখ্যা দ্বারা আমি গুণ করে 28 মিলাইতে পারবো, ওই সকল সংখ্যাকে আমি কি করব, ওইটার গুণনীয়ক ধরে নিব। তাহলে আমি কখন বুঝবো যে এটা শেষ, যখন দেখব যে একটা সংখ্যা দ্বিতীয়বার রিপিট আসতেছে, তখনই আমি বুঝে নিব যে এরপরে আমাকে আর গুণ করে মিলানো যাবে না। তাহলে দেখেন, একের সাথে যখন 28 গুণ করছেন, 28 একে 28, 14 দুগুণে 28, 4 সাথে কত হয়, 28। তাহলে যেই সংখ্যা, এখন আমি এই সংখ্যাগুলোকে ইউ আকারে নিব। কি আকারে নিব, ইউ আকারে নিব। তাহলে দেখেন তো, যে 20 যেই সেটগুলো ছিল, তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি সেট। বি সেটের যে উপাদানগুলো আমাকে বলতেছিল 28-এর গুণনীয়ক, সুতরাং আমরা গুণনীয়ক পেয়ে গেছি। এখন যদি আপনি বলেন, এখন যদি আপনি এই সকল সংখ্যা দ্বারা 28কে ভাগ করেন, দেখবেন ভাইয়া ভাগফল কত আসে, 0 আসে। ভাইয়ের কথা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না? দেখেন বাক্সের 0 আসে কিনা। আমি একদা তো দেখাইছি। এবার দেখেন 2 দ্বারা যদি আমি 28কে ভাগ করি, 2 দ্বারা যদি কি করি, 28কে ভাগ করি, দেখেন 14 দুগুণে কত হয়, 28 হয়। ভাগফল কত হয়, 0 হয়। হয়েছে ভাইয়া? এবার দেখেন আমি যদি 14 দ্বারা ভাগ করি, 14 দ্বারা কি করি, 14 হচ্ছে কি ভাজক, 14কে ভাজক রেখে ভাজ্য যদি 28কে রেখি, তাহলে দেখেন কত হয়, 14 দুগুণে কত হয়, 14 দুগুণে ভাইয়া এই হচ্ছে 28। হয়েছে 0? হয়েছে? এই ভাইয়া যে বলছেন হয়েছে 0 হয়েছে। এবার যদি আমি দেখি ভাইয়া, এবার যদি 14 না রেখে আমি বললাম না ভাইয়া 7 এবং 4 দ্বারা, দেখেন দেখেন 7-এর যদি আমি 28কে ভাগ দিই, দেখেন 4 সাথে কত হয়, 4 সাথে এই হচ্ছে 28। অলরেডি ভাগশেষ কত হয়, শূন্য হয়। সুতরাং এটাও হচ্ছে এর একটা কি গুণনীয়ক। এখন যদি আমি দেখি 4 দ্বারা দেখেন তো ভাইয়া, এই 4 দ্বারা দেখাইতেছি, 4 দ্বারা ভাগ দিলাম 28কে, দেখেন কত হয়, 28কে যদি আপনি ভাগ দেন, দেখেন অলরেডি 4 সাথে কত হয়, 28 হয়। এখন এমন একটা সংখ্যা বার করেন তো, দেখেন তো ওইটাকে যদি আপনি 28 দ্বারা ভাগ দেন, এই সংখ্যাগুলো ছাড়া আর বাকি যেই সকল সংখ্যা দ্বারা আপনি ভাগ করেন না কেন, ভাগশেষ শূন্য হবে না। সুতরাং ওইগুলো 28-এর গুণনীয়ক নয়। তাহলে দেখেন তো, আপনি যদি ভাগ দেন 5 দ্বারা 28কে দেখেন 5 দ্বারা ভাগ দেন তো কত হয়, 5 5 25 হয়। 5 6 কত হয়ে যায়, 30 হয়ে যায়। 5 5 25 হয়ে যায়। 5 5 কত হয়, 25 হয়ে যায়, 25। এখন দেখেন তো আপনি কত থাকে, ফ্রি থাকে না। তাহলে কি ভাগশেষ হয়েছে না? তাহলে এই 28-এর 5কে 28-এ গুণনীয়ক হইতে পারে না। সুতরাং আমি দেখলাম যে এমন কোনো সংখ্যা নাই, 1 2 4 7 14 28 ছাড়া এমন আর কোনো সংখ্যা নাই যা দ্বারা 28কে ভাগ করলে কেবলমাত্র কি হয়, 28কে ভাগ করলে যে ভাগশেষ শূন্য আসে। সুতরাং 1 2 4 7 14 এবং হচ্ছে 28, এগুলোই হচ্ছে কি বি এর গুণনীয়ক এবং এগুলোই হচ্ছে বি সেটের উপাদান। সুতরাং আমরা এই সকল সংখ্যাকে ইউ আকারে নিব। প্রথমে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমরা জানি সেট যখন প্রকাশ করব, সেটকে যখন একটা তালিকাতে আনবো, তখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো তারপর কি, এখানে পেয়ে গেলাম 1 লিখে নিলাম, তারপর হচ্ছে কি 2, তারপর দেখেন 4, তারপর কি 7, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছেন কি 28। সুতরাং
এই বি সেটের যে উপাদানগুলো অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে 1 2 4 7 14 28 এগুলোই হচ্ছে 28-এর কি গুণনীয়ক। সুতরাং প্রথমে আমাকে কি আকারে দিয়েছিল, প্রথমে আমারে দিয়েছিল ভাইয়া দেখেন তো, প্রথমে আমাকে কি দিয়েছিল, প্রথমে আমাকে এটাকে বলছিল যে তুমি কি করো, এই বি এমন একটা সেট, বি এর উপাদান সংখ্যাগুলো এক্স হইতে হইব আর এক্স যেন 28-এর গুণনীয়ক হয়, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা কি করছি, ওই বি সেটের যে উপাদানগুলো হবে ওইগুলোকে আমি আগে কি করছি 28-এর গুণনীয়কগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি দেখছি যে গুণনীয়ক কাকে বলা হয়, গুণনীয়ক বলা হয় যেই সংখ্যা দ্বারা ধরেন একটা সংখ্যাকে যেই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য হয়, না সরি ভাগফল নয় ভাগশেষ থাকে না, তাকেই কি বলা হয় গুণনীয়ক বলা হয়। আবার বলি ভাইয়া, গুণনীয়ক কাকে বলা হয়, যেই সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, সেই সকল সংখ্যাকেই ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। তাহলে আমরা কি করছি, প্রথমে 28 যে রয়েছে তার গুণনীয়কগুলো বের করে নিয়েছি সহজ নিয়মে। অর্থাৎ আপনি এমন সংখ্যাগুলো দ্বারা গুণ করে 28 মিলাইবেন, কি মিলাইবেন 28 যেন হয়, তাহলেই বুঝবেন যে ওই সকল সংখ্যাই হচ্ছে কি ওই সংখ্যাটা গুণনীয়ক। যেমন আর গুণনীয়কের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা উপাদান আপনি পেয়ে যাবেন, এক ও ওই সংখ্যা কি নিজেই, এক ও ওই সংখ্যা হচ্ছে কি গুণনীয়কের এর একটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে 28-কে 28, তারপরে আমি মিলাইছি এইভাবে যে 28 মিলাইছি, 14 দুগুণে কত হয় 28 হয়, 4 সাথে কত হয় 28 হয়। মিলানোর পর আমি কি পেয়ে গেছি যে এই সকল সংখ্যা দ্বারাই যদি আমি 28-কে ভাগ করি তাহলেই ভাগশেষ কি হয় শূন্য হয়। সুতরাং এই সকল সংখ্যাই হচ্ছে 28-এর গুণনীয়ক। তারপরে আমি এই বি সেটটা বলছিল, বি সেট আকারে লিখা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রত্যেকটাকে কমা কমা আকারে কি করছি লিখে দিচ্ছি যে 1 2 4 7 14 28 হচ্ছে কি 28-এর গুণনীয়কের সেট। তাহলে ভাইয়া বুঝতে পারছি যে যদি আমাদের এরকম, এটা হচ্ছে একটা নিয়ম, যদি আপনাকে এরকম গঠন আকারে দেওয়া থাকে আপনি কি করবেন এইভাবে তালিকা পদ্ধতিতে লিখবেন। আর এইখানে যে শুধু 28-এর গুণনীয়ক এমন না, এইখানে আপনাকে থাকতে পারে বেজোড় সংখ্যার সেট, এখানে থাকতে পারে পূর্ণ সংখ্যার সেট, এখানে থাকতে পারে স্বাভাবিক সংখ্যার সেট, বিভিন্ন রকমের আপনাকে কি করবে শর্ত দিয়ে দিবে। ওই শর্ত অনুযায়ী আপনাকে ওই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে ভাইয়া বুঝতে পারছি। এবার যদি আপনাকে বলে, এবার যদি আপনাকে এমন একটা সেট দেয় যে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, আমরা তো দেখলাম যদি গঠন পদ্ধতিতে থাকে তাহলে সেটাকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এখন যদি আপনাকে ভাইয়া দিয়া দেই, ধরেন একটা ম্যাথ দিয়ে দিয়েছে যে এমন একটা ম্যাথ দিয়ে দিছে যে বি ধরলাম সি একটা সেট, সি একটা কি সেট, সেট জিনিসটা তো বুঝতে পারছি ভাইয়া, যদি না বুঝে থাকে ভিডিওটা পজ কইরা সেট কি বলছিলাম ওইটা দেখে আসি। তাহলে সেট জিনিস, সি একটা কি ধরছি সেট ধরে নিছি, মানে সি সেটের মধ্যে আমি বললাম যে সি সেটের উপাদানগুলো রয়েছে 2 4 6 8 10 তারপর কি হইতে পারে 12 14। এটা হচ্ছে কি বি হচ্ছে একটা সেট, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। এখন যদি ভাইয়া এই সেটটাকে আপনাকে বলে যে তুমি গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তখন আপনি কি করবেন? তখন কি আপনি রাগ করে অভিমান করে চলে আসবেন? চলে আসবেন না ভাইয়া, আমি ভাইয়া শিখিয়ে দিতেছি, ভাইয়া নিয়ম শিখাই দিতেছি, ভাইয়া শুধু ম্যাথ যে কেমনে করবেন সেই নিয়মটা শিখাই দিতেছি। আপনারা বারবার দৈরে দৈরে প্রত্যেকটা ম্যাথ করানোর সময় কি নাই, আপনাকে শুধু নিয়মটা দেখাই দিব, আপনি নিয়ম অনুযায়ী আপনি ম্যাথ করবেন, ম্যাথ আপনি করবেন, শুধু নিয়ম দেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা তো আপনাকে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করে দিতে পারবো না, এমন না যে ম্যাথ মুখস্থ করবেন। ম্যাথ হচ্ছে এক একটা নিয়ম। আপনাকে যদি আমি প্রত্যেক দিন মাছ ভাজি করে না খাওয়ায়া আপনাকে যদি আমি বড়শি দিয়ে কীভাবে মাছ ধরা হয় সেইটা শিখাই দিই, তাহলে তো আপনি প্রত্যেক দিন নিজেই মাছ ধরে খাইতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন। এরকমভাবে বলতেছে হচ্ছে সি এমন একটা সেট যার উপাদান সংখ্যা 2 4 6 8 10 12 14 এগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে।
এই উপাদানগুলোকে এখন আমরা কি করব, গঠন আকারে সাজাইব। তাহলে এই উপাদানগুলোকে যখন গঠন আকারে সাজাইব তখন আমাদেরকে এখানে কিছু সিকোয়েন্স দেখতে হবে যে এটা কোন আকারে আছে, এটা কি জোড় সংখ্যায় আছে। হ্যাঁ, আমি দেখতেছি যে এই সকল সংখ্যাগুলো কি আছে, জোড় সংখ্যায় আছে। 2, 4, 6, 8, 10, 12, 14 এগুলো তো জোড় সংখ্যা। আবার দেখেন তো এগুলো কি 2 এর গুণনীয়ক না। এই যে উপাদানগুলো সি, এগুলো কি 2 এর গুণনীয়ক না। 2 কইরা কিন্তু বাইরে যাইতেছে। দেখেন 2 কি 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে কি 14। তাহলে মানে এটা হচ্ছে কি, সি হচ্ছে কি গুণনীয়কের সেট। সুতরাং আমরা যখন এটাকে গঠন পদ্ধতিতে লিখব যে সি সেটের উপাদান, এই সকল উপাদানকে আমি এক্স ধরে নেব। কি ধরে নেব, এক্স ধরে নেব। এক্স অজানা সংখ্যা ছিল। এক্স কি ছিল, অজানা। আমি বলছিলাম যে আপনার আম্মু পাঠাইছিল ওই অজানা সংখ্যাগুলো নিতে, তাহলে ওই অজানা সংখ্যাটাকে কি ধরে নেব, এক্স ধরে নেব। বেশিরভাগ আমরা অজানা রাশিকে কি ধরে নিই, এক্স ধরে নিই। সুতরাং সি সেটের উপাদানগুলো হবে যে এক্স সাজ দ্যাট, মানে এক্স যেন, এক্স এর উপাদানগুলো যেন এক্স সাজ দ্যাট, এক্স হলো কি, এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স হলো কি, আমি এখান থেকে লিখতে পারি না যে 2 এর গুণনীয়ক, 2 এর গুণনীয়ক না গুণিতক, সরি গুণিতক, এবং এক্স হচ্ছে 0 থেকে বড় এবং হচ্ছে কি 14 থেকে ছোট বা তার সমান, 14 থেকে তার ছোট বা তার সমান। এই হয়ে গেছে আমার গঠন পদ্ধতি। এটি কিন্তু আমি নিজে বানাইছি, এটি কিন্তু আমি দেখে দিইনি। দেখেন আমি কি বলতেছি, সরি গুণনীয়ক বলে ফেলেছিলাম, এটা হচ্ছে কি গুণিতক। তাহলে দেখেন 2, 4 2 কইরা বাইরে যাইতেছে। গুণিতক মানে কি, গুণিতক হচ্ছে ভাই নামতা। আমরা বলছি না 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, এইভাবে পড়াশোনা করছি না ছোটবেলায়। তো এই হচ্ছে 2 এর গুণিতক। তাহলে এই শর্ত অনুযায়ী যদি আমি এটাকে সাজাই, ওটাকেই হবে গঠন পদ্ধতিতে। অর্থাৎ সি এমন একটা সেট এক্স সাজ দ্যাট, সি এর যে উপাদান ছিল ওইটাকে ধরে নিচ্ছি আমি কি এক্স। ভাই আবার বুঝেন, সি এর যে উপাদানগুলো ছিল, এদিক ভাইয়া একটু চিন্তা করেন তো, সি এর উপাদান সংখ্যা কি ছিল, এক্স ছিল, ওইটাকে এক্স ধরে নিছি। সুতরাং এই সকল সংখ্যাকে আমি কি ধরছি, এক্স ধরছি। হ্যাঁ, এক্স সাজ দ্যাট, এক্স যেন, এক্স হলো 2 এর গুণিতক। এই সংখ্যাগুলো আমি দেখলাম যে চায়াদের সিকোয়েন্স মিলে এগুলো জোড় সংখ্যা, আবার দেখি তো 2 কইরা বাইরে যেতেছে। সুতরাং এটা হচ্ছে কি গুণিতক। তাহলে এক্স সাজ দ্যাট, এক্স যেন 2 এর গুণিতক। এবং দেখলাম যে এক্স হচ্ছে কি, এই প্রত্যেকটারে যদি এক্স কল্পনা করি তাহলে দেখেন তো, এক্স যদি কল্পনা করি তাহলে এক্স কি 0 থেকে বড় না, 2 কি 0 থেকে বড় না, এগুলারে এক্স ধরছি, এই জন্য হচ্ছে কি 0 থেকে বড় হচ্ছে কি এক্স। এবং দেখেন তো আপনি 14 থেকে এক্সটা কি ছোট না বা সমান, এই ব্যক্তির যদি এক্স ধরি, 14 তো এক্সের ভিতরে অন্তর্ভুক্ত, অজানা ছিল না। তাহলে 14 হচ্ছে এক্সের ভিতরে যখন অন্তর্ভুক্ত, তাহলে দেখেন 14 থেকে ছোট বা তার সমান না, 14 ছোট বা সমান না, এটা হচ্ছে কি সমান চিহ্ন, এটা হচ্ছে ছোট বা তার সমান, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। আর এটা হচ্ছে কি লেস দেন, এটা হচ্ছে কি লেস দেন, আর এটা হচ্ছে কি গ্রেটার দেন। ঠিক আছে ভাই, এগুলা চিহ্নগুলো একটু শিখে নিব। এগুলো হচ্ছে গণিতের ভাষা, এগুলো হচ্ছে কি গণিতের সাংস্কৃতিক চিহ্ন। যেভাবে আমি প্রথম আপনাকে বলছিলাম এই 3টার সময় ফোন দিও, তার মানে আপনি বুঝে গেছেন কি 3টার সময় ফোন দিও। তারপরে যদি আমি বলি এটা মানে কি বুঝেন, বিদায়, আমাকে কি বলতে হয় যে বিদায়, এরকম গণিতের এগুলো হচ্ছে কিছু সিম্বল। এটাকে বলা হয় কি লেস দেন, অর্থাৎ হচ্ছে এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে বড়, আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি ছোট। এভাবে মনে রাখবেন যে কোণের ভিতরে আপনার এই কোণই রয়েছে না, কোণই হাতির যে কোণই রয়েছে, এই কোণের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়, আর এই পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে কি ছোট। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। তাহলে এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল, বড় অথবা তার কি সমান চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, তালিকা পদ্ধতিতে ছিল, আমি গঠন পদ্ধতিতে লিখছি। এখন যদি যদি আমাকে বলতো যে এটা থেকে তালিকা পদ্ধতিতে লিখো, গঠন পদ্ধতিতে ছিল, এটা ছিল তালিকা পদ্ধতিতে সি সেট, সেটাকে আমি গঠন পদ্ধতিতে লিখছি। এখন এটা থেকে যদি আমাকে এটাতে যাইতে হয়, এটা থেকে যদি আমাকে এইটাতে লিখতে হয়, তখন কি আমি রাগ করে চলে আসবো, অভিমান করব যে বলছে সি এমন একটা সেট এক্স সাজ দ্যাট
এক্স 2 এর গুণিতক এবং হচ্ছে এক্স হচ্ছে 0 থেকে বড় এবং 14 থেকে সমান বা ছোট বা তার সমান, তখন কেউ অভিমান করে ভাইয়া চলে আসবো? ভাইয়া চলে আসবো না, কারণ ভাইয়া নিয়ম শিখাই দিছে। এখন দেখেন আমার এটা নাই, এটা মনে হয় উত্তর আমার চাইছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি বলতেছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতেছে। তাহলে আমি লিখে দিব সি হচ্ছে এমন একটা সেট। কি লিখে দিব? সি হচ্ছে এমন একটা সেট, ই হচ্ছে সি, সি হচ্ছে ওই সেটটা। তাহলে 2 এর গুণিতকগুলি কি? গুণিতক মানে নামতা। তাহলে দেখেন 2 এ কি, 2 এ কি কি হয়? 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। তারপরে দেখেন এই পাশে লিখি 7 দুগুণি 14, 8 দুগুণি 16। কিন্তু আমার কি এখানে 16 আছে? আমি কি আর বেশি যাইতে পারবো? যাইতে পারবো না। ছোট বা তার সমান বলতে বলছে। তাহলে আমি দেখলাম যে এর গুণিতকগুলো হচ্ছে কি? 2 এর গুণিতকগুলো হচ্ছে এই সংখ্যাগুলো। আপনাকে আগে বুঝতে হইব যে এক্স হচ্ছে 2 এর গুণিতক। গুণিতক মানে নামতা। তাহলে আপনি নামতা পর্যন্ত গুনবেন। গুনার পর বলতেছে 14 থেকে ছোট বা তার কি সমান। তাহলে আমি 14 পর্যন্তই যাইতে পারবো, এর বেশি যাইতে পারবো না। ধরেন আপনার আছে কলা আছে হচ্ছে 5টা। এখন কি আপনি যদি 3 জনকে সমান ভাগে ভাগ করে, ধরেন কলা আছে 6টা, এখন যদি আপনি 3 জনকে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে প্রত্যেকে কয়টা করে পাইব? 2টা করে পাইব না? এখন যদি আপনি বলেন যে না, একজনকে 4টা সমান ভাগে ভাগ করে দিতে হবে, প্রত্যেককেই 4টা করে, আপনি কি দিতে পারবেন? 4টা করে দিতেই পারবেন না। আপনার আছেই 6টা কলা, তাহলে আপনি হাইস্টে গেলে 2টা দিতে পারবেন। সমান ভাগে ভাগ করলে কয়টা করে দিতে পারবেন? 3 দুগুণে 2টা করে আপনি দিতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় 4টা করে দিতে পারবেন, আপনার শর্তের বাইরে। এইখানেও সেরকম যে আপনাকে শর্ত দেওয়া হয়েছে 14 পর্যন্ত, আপনি কি 16 পর্যন্ত যাইতে পারবেন? না, 16 পর্যন্ত যাইতে পারবেন না। এই জন্যই আমি কোন পর্যন্ত নিব? 14 পর্যন্ত নিব। তাহলে আমি কি পেয়ে গেলাম? এগুলি হচ্ছে কি এর গুণ নিয়োগ। তাহলে গুণিতকগুলো কি কইছি আমি পাইয়া গেছি। তাহলে কি কি পাইলাম ভাই? এখানে গুণ করে আমি কি কি পাইলাম দেখেন তো। 2 পাইছি, 4 পাইছি, 6 পাইছি, 8, 10, 12, 40। এইটাই হচ্ছে কি, এটা ছিল গঠন পদ্ধতি। আবার এটা থেকে আমি কি করছি? তালিকা পদ্ধতিতে লিখছি। বুঝতে পারছি ভাইয়া? এইটুকু বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তালিকা পদ্ধতিতে কি বুঝতে পারছি? একদম ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিতে যাদের ডাউট ছিল, অবশ্যই ইনশাল্লাহ আমরা সকলেই বুঝতে পারছি। যদিও তারপরেও কিছু সংশয় থাকে, তাহলে ভাইয়াকে ইনবক্সে অবশ্যই জানাবেন। ভাইয়া চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন দেখেন, এই যে আমরা তালিকা পদ্ধতি শিখলাম, অর্থাৎ হচ্ছে টেবুলার মেথড, রোস্টার মেথড শিখলাম এবং কি বিল্ডার মেথডও শিখলাম। এখন দেখেন আমাদের কিছু চিহ্ন, যেমন জ্যাড দ্বারা এদের এই যে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির ক্ষেত্রে কিছু কিছু সিম্বল রয়েছে, এই সিম্বলগুলো চিনা আমাদের কি করতে হইব? ওই যে শর্তগুলো থাকে তালিকা পদ্ধতিতে, এক একটা শর্ত থাকে না, ওই শর্তগুলোকে আমাদের চিনতে হইব। এই জেড দ্বারা প্রকাশ করা হয় কি ইনডিজার নাম্বার। কি প্রকাশ করা হয়? ইনডিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে জেড দ্বারা। জেড দ্বারা কি প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যা। তাহলে জেড দ্বারা কি প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার সেট। এবং এন দ্বারা, যদি এন দেওয়া থাকে, এন দ্বারা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। সরি ভাইয়া, বানানে ভুল হইতে পারে, কিছু মনে করেন না। স্বাভাবিক সংখ্যার সেট। আর হচ্ছে রিয়েল নাম্বার। আর হচ্ছে কি বাস্তব সংখ্যার সেট। তাহলে ভাইয়া কি বললাম? জেড দ্বারা কি প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যার সেট। এন দ্বারা স্বাভাবিক সংখ্যার সেট। আর দ্বারা বাস্তব সংখ্যার সেট। এখন ভাইয়া জেড দ্বারা যে একটা সেট প্রকাশ করলো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি ভাইয়া? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়।
কি বললাম ভাইয়া, আবার শুনেন, লিখা রাখেন যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন ধরেন আপনার বললাম 2, 3, 4, 5, এগুলো কি আপনার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থাৎ হচ্ছে এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা হচ্ছে -3, -4, -5, -7, -8, এগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। এবং শূন্য কি ঋণাত্মকও নয়, ধনাত্মক সংখ্যাও নয়। তাহলে আমি বললাম যে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহকারে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ভাই ধনাত্মক সংখ্যা জিনিসটা কি বুঝলাম না তো। আপনার কাছে ধরেন 5 টাকা আছে, তাহলে কি আপনি ধনী না? আপনার 5 টাকার ধনী আপনার কাছে আছে, তার মানে আপনি ধনাত্মক। এখন ধরেন আপনি দোকানে গেছিলেন, আজকে দোকানে কি 5 টাকা খায়া ফেলাইছেন, আপনি টাকা দেন নাই, তাহলে আপনার কি রয়েছে? 5 টাকা কি রয়েছে? ঋণ রয়েছে দোকানদারের কাছে। দোকানদার কি পাইবো? আপনার কাছে 5 টাকা পাইবো। তাহলে 5 হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা।